৩৩০ দুষ্কৃতিকারী চট্টগ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা। সিএমপির তালিকায় সাবেক এমপি মন্ত্রী ছাড়াও আছেন এক বিএনপি নেতা। যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই, তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তার বায়োডাটাটা সেট করে দিই, তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। আওয়ামী লীগহীন গোপালগঞ্জ 1-এ বদলে গেছে ভোটের সমীকরণ। কুমিল্লা 1-এ ভোটারদের চাওয়া মেঘনা সেতু। তারেক রহমানের সাথে সারা কুকের বৈঠক সহ 3 দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার আর সুযোগ নেই জানালেন মামুনুল হক। এখনো হাল ছাড়েনি জামায়াত। ৪৭টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসির আপিল শুনানিতে হট্টগোল। হাসনাতের আপিলে কুমিল্লা 4-এ বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। রোজা ঘিরে বেড়েছে বিদেশি ফল আমদানি। শুল্ক না কমালে স্বাদ নিতে পারবে না সীমিত আয়ের মানুষ, বলছেন ব্যবসায়ীরা। আপেলের দামও বাড়তি, বেদানার দামও বাড়তি, আঙ্গুরের দামও বাড়তি। বাজারে দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম। সামনে রমজান আস্তে আস্তে ঠিক আছে, তখন মনে হয় একটু বাজার চাঙ্গা হবে। আইসিসির সাথে বৈঠকে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিবি। ভারতে বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ৩৩০ জনকে দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। শহরে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ। তালিকায় আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, শীর্ষ সন্ত্রাসী এবং এক বিএনপি নেতার নাম। আর শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আর নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে সিএমপি। সিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালিকাভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আব্দুল লতিফ, নোমান আল মাহমুদ, মহিউদ্দিন বাচ্চু, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে তালিকায় নাম আছে সাজ্জাদ আলী খান, ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না, বার্মা সাইফুল, রায়হান সহ অন্তত 40 জনের। যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই, তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তার বায়োডাটাটা সেট করে দিই, তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারবো এবং আইনের আওতায় আমরা আনতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সমাজের সর্বস্তরের লোকেরও আমরা সহযোগিতা পাবো। কিছু অসঙ্গতিও দেখা গেছে, যেমন গত বছর নভেম্বরে মারা যাওয়া মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নাম আছে দুষ্কৃতকারীর তালিকায়। চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার নাম আছে তালিকার 4 নম্বরে। তালিকাটার ভিতরে 4 নম্বরে আমার নামটা দেখে আমি নিজেই খুব বিস্মিত হয়েছি। চিন্তা করছি যে এই তালিকাটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে। আমি সহ আমার বিএনপির আমার সহকর্মীরা প্রায় 12 জনের নাম আমি দেখেছি। তালিকায় থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও কাউন্সিলরদের বেশিরভাগই 5 আগস্টের পর থেকে কেউ পলাতক, কেউ আত্মগোপনে। গ্রেফতার হয়েছে কয়েকজন। বার্মা সাইফুল, বুইশাসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীও কারাগারে। মূলত নির্বাচন সামনে রেখে তালিকাটি তৈরি করা হয়েছে। কাদেরকে রেখেছে আমি সেই বিতর্কে যাচ্ছি না। আর এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সেটা খুবই ভয়াবহ হবে, কারণ কারো পারপাস সার্ভ করলে। কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আমরা কোনো লোক দেখানো বিষয় কিনা, কিংবা কাউকে প্রতিপক্ষ করা হচ্ছে কিনা, কাউকে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি, জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী। বিগত 1 বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শীষে ভোট দিবে তারা। আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি আপনার কোনো পেশি শক্তি প্রয়োগ করতে কেউ না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। নারী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন। ভোটারদেরকে একটি কথা বলবো, আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, গোপালগঞ্জ 1, মকসুদপুর এবং কাশিয়ানীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ। কারাগার থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার কারণে জনাব আশরাফুল আলম শিমুল এখন জেলে আছেন, যার জন্য আমাদের প্রচারণা কার্য চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ভোটাররা বলছেন এবার দেখে শুনে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। আমার দেখা সকল নির্বাচন থেকে ব্যতিক্রম হবে এবং বিজয়টা হবে জনগণের বিজয়। জনগণ এলাকার উন্নয়ন চায়, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন যে করবে তাকেই বিপুল পরিমাণে জনগণ ভোট দিয়ে উৎসবমুখর পরিবেশে তাকে নির্বাচিত করবে। গোপালগঞ্জ 1 আসনে 138টি কেন্দ্রে 3,99,510 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কাগজে কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা 1। তবে বাস্তবতায় 2 উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই। আর স্বাধীনতার 54 বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকে বেছে নিতে চান যে সবার আগে এসব সমস্যার সমাধানে কাজ করবে। কুমিল্লার পাশাপাশি 2 উপজেলা দাউদকান্দি ও মেঘনা জেলার 1 নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে মেঘনা নদী। এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় 24 কিলোমিটার সড়ক ঘুরে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে। অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র 5 মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো। কমতো যাতায়াতের সময়, বাড়ত ব্যবসা বাণিজ্য, গতি আসতো প্রশাসনিক কাজেও। প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় 5,000 লোক দাউদকান্দি যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমেই স্কুলে কলেজে আসতে হয়। মেঘনা থেকে দাউদকান্দি আসতে আমাদের ট্রলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমরা তো নদী এলাকার লোক, আমরা এটার জন্য খুব আশায় ছিলাম। এটা হচ্ছে না, এটা আঙ্গুরা, এটা দরকার আঙ্গুরা। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো 100 ফিট হবেও না। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক, তবে প্রধান দাবি এই সেতু নির্মাণ। প্রধান 2 জোটের প্রার্থীও তার সাথে একমত। মানুষের তো প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ আমার থেকে পেয়েছে। আমরা নানাভাবে নির্যাতিত হয়েছিলাম, মানুষও নির্যাতিত হয়েছিল আমার সাথে, সেজন্য তাদেরও প্রত্যাশা বেড়েছে। কদমতলী ব্রিজটা এটা দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ, তো এটা আমি গিয়েছিলাম পরিদর্শনে। ওই এলাকার মানুষের হৃদয়ের দাবি, এজন্য খুব কম সময়ের মাধ্যমে সেই ব্রিজের কাছে সম্পন্ন হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, এটা অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন পুরো সংস্কার করা হয়। সরাসরি সড়কপথ ও সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব। সাধারণ মানুষের মতে মেঘনা নদীর উপর সেতু নির্মিত হলে শুধু দাউদকান্দি ও মেঘনাই নয়, পুরো কুমিল্লা অঞ্চলের অর্থনীতি পাবে নতুন গতি।
কদমতলি গুদারাঘাট হয়ে হাসনাবাদ বিডিগান দিয়ে একটা ব্রিজ হচ্ছে। আপনারা জানেন যে এই ব্রিজটা আজকে 5 বছর কাজ চলমান, কিন্তু কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই কাজটা আমরা আগাইতে পারছি না। গোমতী নদীটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। রাইতে বিয়া হইলে আমরা সন্ত্রাসে ধরে আইতে পারি না। আবার ব্রিজের লেগে পূজা বিজা আনন্দ নাম চলার সমস্যা, রাত্রে 12টা বাজে আনে বইয়ে তখন লাগে মশার কামড় খাওয়ান লাগে। প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা যাতে এই রাস্তাটা অন্তত পক্ষে যাতে ভালো করে দেওয়া হোক, জনগণ যাতে যাতায়াত ব্যবস্থা ভালো হয়। কুমিল্লা 1 আসনে প্রায় 4,34,000 ভোটার রয়েছেন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। এর আগে সাক্ষাৎ করেন ভুটান ও নেপালের রাষ্ট্রদূত। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দেখা করেন তারা। লন্ডন থেকে দেশে ফেরার পর এটি ব্রিটিশ হাই কমিশনারের সাথে তারেক রহমানের প্রথম বৈঠক। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে 3 রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিএনপি চেয়ারম্যান দেশের স্বার্থ সুরক্ষা করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখার কথা বলেন। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড, এটা মানে আমরা গত 15 বছর দেশে এত স্বৈর শাসককে, এখন বাংলাদেশের মানুষ এই স্বৈর শাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাচ দে সি ইট ইজ আ হর্টাইল অ্যাটমসফিয়ার, পিপল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস। প্রিয়জন হারানো মানুষের কান্নায় কাঁদলেন তারেক রহমান। বুকে জড়িয়ে সন্তানহারা মাকে দিলেন সমবেদনা। মতবিনিময় সভা থেকে আরেকবার উচ্চারিত হল গুম খুনের অপরাধে শেখ হাসিনা রেজিমের বিচারের দাবি। ন্যায় বিচারের মাধ্যমে রক্ত ঋণ পরিশোধের অঙ্গীকার করলেন বিএনপি চেয়ারম্যান। বললেন, কৌশলের নামে বিএনপি নেতাকর্মীদের কেউ গুপ্ত রূপ ধারণ করেনি। সন্তানহারা মাকে বুকে জড়িয়ে ধরে দিলেন ভালোবাসার পরশ। এ যেন এক সন্তান হারিয়ে আরেক সন্তানকে খুঁজে পেলেন অভাগী মা। বিসিএসের ভাইবার অপেক্ষামান থাকা ছাত্রদলের মাঝারুল ইসলাম রাসেল গুম হন 2013 সালে। সভায় ভাইয়ের সেই নিষ্ঠুর স্মৃতি বলছিলেন বোন। বিমর্ষ হয়ে পড়েন তারেক রহমান। আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার 900 পরিবারের সদস্যরা উপস্থিত হন। পরিবারগুলো আলাদা হলেও গল্প এক, নিষ্ঠুর, বেদনাবিধুর, দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা। রাষ্ট্রীয় মদদে বাবা হারানো রিদি সাফাদের অপেক্ষা সুদূর পরাহত হওয়ায় চাইলেন গুম খুনের ন্যায় বিচার। এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? আসাদুজ্জামান নূর মাস্টার মাইন্ডারের ফাঁসি চাই। সুন্দরভাবে একদম সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। এক একটা পরিবারের আর্তনাদ আর আকুতিতে পুরো হলরুমে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এতদিন ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ থাকলেও আজ সামনাসামনি আবেগ ধরে রাখতে পারলেন না তারেক রহমান। পরে কারো নাম উচ্চারণ না করেই গুম খুনের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে, তার একটি মাত্র উপায় হচ্ছে, সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তুলে ধরলেন বিএনপির বিরামহীন গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকার কথা। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আচরণবিধি লঙ্ঘন হবে এমন আশঙ্কায় অনুষ্ঠানে বিএনপির আগামী দিনের পরিকল্পনা তুলে ধরতে চাননি তারেক রহমান। শুধু সতর্ক করেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের সামনে কথা বলতে না পেরে নির্যাতিত পরিবারের কেউ কেউ হইচই করেন। অনুষ্ঠান শেষে তারেক রহমান তাই নিজেই ছুটে যান তাদের কাছে। আপনারা সবাই সিটে থাকেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তবে দলটির সাথে নির্বাচনের পর রাজনৈতিক সমঝোতা হতে পারে। অবশিষ্ট ৪৭ আসনের সমঝোতা করে ১০ দলের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। জামায়াত মুখপাত্র জানিয়েছেন, খালি আসনগুলোর বিষয়ে ১০ দলের লিয়াজো কমিটি কাজ করছে। বলেন, ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা এখনও উন্মুক্ত। সকালে নানা ইস্যুতে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত, যেখানে ইসলামী আন্দোলনের ১১ দল থেকে বেরিয়ে যাওয়া সহ ইশতেহার, জামাত আমিরের নির্বাচনী সফরসূচি সহ নানা বিষয় নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। যেহেতু নির্বাচনের খুব কাছাকাছি, তাই টানা বৈঠকের মধ্য দিয়ে ২-১ দিনের মধ্যে প্রয়োজনীয় কর্মপদ্ধতি গুছিয়ে নিতে চায় দলটি। বৈঠকে ইসলামী আন্দোলনের ১১ দল থেকে বেরিয়ে যাওয়ায় বাকি ৪৭ আসনের সমঝোতার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পরে জামাতের মুখপাত্র জানান, ফাঁকা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১০ দলের লিয়াজো কমিটি। ৪৭টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন। এদিন জামাত কার্যালয়ে আসেন ১০ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলন ইস্যুতে বৈঠক করেন তিনি। মামুনুল হক জানান, শুক্রবারের সংবাদ সম্মেলনের পর দলটির সাথে আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ নেই। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। মামুনুল হক বলেন, শরিয়া আইনের ব্যাপারে জামাত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলনের নেতারা। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না, এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ নির্বাচন কমিশনে শেষ হচ্ছে আপিল নিষ্পত্তি। অষ্টম দিনে কুমিল্লা ৪ আসনে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর হয়। এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। শনিবার ৪৫টি আপিল মঞ্জুর, ৩৭টি নামঞ্জুর, ২১টি অপেক্ষমান এবং প্রত্যাহার করা হয় ৯টি আপিল। ইসিতে চলমান আপিল শুনানির অষ্টম দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগেই হট্টগোলের সূত্রপাত। হট্টগোলের ঘটনায় আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তোলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া তার কুমিল্লা ৪ আসনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি আপিলে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়, তবে বহাল থাকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। ২৪ পরবর্তী সময়ে কেউ পলিটিক্যাল এলিটিসিজম করলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, ব্লাডি সিটিজেন হিসাবে ওনাকে বলেন, গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি। কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। মঞ্জুরুল হাসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি। 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তিনি। অনেক প্রার্থী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির এম এ মোহিতের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন এনসিপির সাইফ মোস্তাফিজ। সেই আপিল কমিশন নামঞ্জুর করে, বৈধ হয় বিএনপি প্রার্থীর মনোনয়ন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যাচাই বাছাই না করে অথবা ন্যূনতম যোগাযোগ না করেই
আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব। এখানে তো অবশ্যই বড় দলের প্রভাব থাকেই। মহান সংসদে দাঁড়িয়ে এই 1% ভোটারের বিরুদ্ধে এই আইনটাকে আমি সংশোধন করব, এটা আমার প্রতিজ্ঞা। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এক প্রার্থী বাদশা মিয়া, যিনি লালমনিরহাট 2 আসন থেকে তার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে 7টি আপিল করেন। এদিন জাতীয় পার্টির প্রার্থীদেরও বেশ কিছু আপিলের নিষ্পত্তি হয়। 40টি শুনানির মধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে 35টি মনোনয়ন ফেরত পেয়েছি, হাইকোর্ট থেকে 3টি ফেরত পেয়েছি, এখনও আরও 3টি আমাদের হাইকোর্টে পেন্ডিং আছে। সিরিয়াল নাম্বার দিয়েছেন ভোটার নাম্বারের পরিবর্তে, সো এই ধরনের বিষয়গুলোকে সেখানেই কিন্তু নিষ্পত্তি হওয়া উচিত। এদিন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অধিকারী কেউ কেউ প্রার্থিতা হারান। অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটার সংক্রান্ত জটিলতা ছিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দায়সারা যেন তেন নির্বাচনের বদলে সময় নিয়ে সুষ্ঠু নির্বাচন দেয়া ভালো, এমন মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। হুঁশিয়ারি, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে বৈধতা দেয়া হলে ইসির বিরুদ্ধে রাজপথে নামবে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিল শুনানির 8ম দিন ছিল শনিবার। শুরু থেকেই নানান ইস্যুতে কমিশনের ওপর অসন্তোষ জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার ইসির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। শনিবার সন্ধ্যায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন। অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা, সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয়, যাতে তারা এগুলো ঠিক করে নেয়। গণতন্ত্রের ধারক হিসেবে প্রচার করলেও বিএনপি গণতন্ত্র বিরুদ্ধ কাজ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। বলেন, কোনোভাবেই বিদেশি নাগরিকদের এদেশে নির্বাচনে অংশ নিতে দেবে না এনসিপি। বলেন, দায়সারা নির্বাচন দেওয়ার থেকে সময় নিয়ে সুষ্ঠু নির্বাচন দেয়া ভালো। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তারা একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। ব্রিফিংয়ে এনসিপির আইন বিষয়ক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, কমিশন এখন সংবিধানের ব্যাখ্যা দিতে চাইছেন, যার এখতিয়ার তাদের নেই। কমিশন নিজেরা সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একটি তৎপরতা তাদের মাঝে আমরা দেখেছি, এবং কমিশন ওই আইনজীবীদেরকে এও বলছিলেন যে আপনারা একটি লিখিত অপিনিয়ন দেন, সেই অপিনিয়নের উপরে তারা তাদের আদেশ পাস করবেন বলে তারা মতামত দিচ্ছিলেন, যেটা খুবই বিপজ্জনক বলে আমরা মনে করি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আড়তে বিদেশি ফলের সমারোহ, দোকানেও নেই যোগানের ঘাটতি, তবে দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা কম। আমদানিকারকদের দাবি, এবারের রমজানেও ঘাটতি থাকবে না, তবে শুল্ক না কমালে সীমিত আর মানুষের নাগালের বাইরে থাকবে বেশিরভাগ ফলের স্বাদ। অবিলম্বে শুল্ক কর কমিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। দেশে প্রতি বছর গড়ে 8 থেকে 10 হাজার কোটি টাকার ফল আমদানি হয়ে থাকে। এসব ফলের কোনোটা আনা হয়েছে ভুটান বা চীন থেকে, কোনোটা আবার এসেছে পার্শ্ববর্তী দেশ থেকে। আমদানির পর তা আনা হয় পুরান ঢাকার বাদামতলিতে। রাজধানীর দোকানিরা এখান থেকে সংগ্রহ করেন বিভিন্ন ফল। ফল দোকানে আপেল, কমলা, মাল্টা সহ বিদেশি ফলের সমারোহ। যোগানের নেই কমতি, তবু হাসি নেই বিক্রেতার মুখে। আপেলের দাম বাড়তি, বেদানার দাম বাড়তি, আঙ্গুরের দাম বাড়তি। ফলের দাম বাড়তি, বেচা কিনা নাই, বেচা কিনা কম। সামনে রমজান আস্তে আস্তে, ঠিক আছে, তখন মনে হয় একটু বাজার চাঙ্গা হবে। সারা বছর ফলের চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ। তাই কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন আড়তদাররা। বলছেন, রোজাতেও সরবরাহে ঘাটতি থাকবে না, তবে ভাবাচ্ছে ফলের দাম। সব মালের আমদানি আছে, মালের কোয়ালিটিও ভালো, কিন্তু বাজারে দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম। ভুটানের কমলা 3 বছর হয়, 5 চালি হয় আপনার 3200 টাকা, আর আপনার 4 চালি 4500 টাকা। সরবরাহ আছে মোটামুটি ভালোই, কিন্তু মালের বাজার বেশি ভালো না, পাইকার কম, রাস্তায় বেচা কিনে কম।
চাহিদার বেশিরভাগই আমদানি করে মেটানো হয়। রমজান উপলক্ষে সেই যোগান নিরবচ্ছিন্ন রাখতে এলসি খোলায় অগ্রাধিকার, নগদ মার্জিন শিথিল সহ নানা সুবিধার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকরা বলছেন সবই ঠিকঠাক, তবে এখনো 100 টাকার ফল আমদানিতে শুল্ক কর দিতে হয় 121 টাকা। এ কারণেই নিয়ন্ত্রণে আসছে না বিদেশি ফলের দাম। ফলের ব্যাপারে নমনীয় হন এবং রমজান সামনে রেখে এই আরডিতে আমাদের 15% অব্যাহতি দিয়ে ফলকে আরও জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সকল স্তরের রোগী, শিশু, সকল স্তরের মানুষের জন্য ফলকে একটি সহজলভ্য পণ্য হিসেবে সকলের খাবার টেবিলে যাতে ফল থাকে। ফলকে বিলাসবহুল পণ্য হিসেবে সরকার বিবেচিত করছে, এটা আমরা চাই না। এটাকে যাতে উড্র করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। বাংলাদেশ মূলত 38 রকমের ফল আমদানি করে। দেশে আমদানি ফলের বাৎসরিক চাহিদা থাকে 6 লাখ টন। শুধু রমজান মাসে চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাজারে নতুন আলু আর মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দর পতনে দিশেহারা কৃষক। উৎপাদন খরচ না ওঠায় লোকসানে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শীতকালীন শাকসবজি, ফলের টান পড়েছে যোগানে। সপ্তাহখানেক ধরেই স্থিতিশীল শাকসবজির বাজার। বুধবার নওগাঁর বদলগাছি পাইকারি হাটে প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। কিন্তু নতুন আলু ও মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি করতে এসে দিশেহারা চাষিরা। প্রকারভেদে প্রতিমন আলুর দাম 800 থেকে 950 টাকা। গেল বছরের অর্ধেক দরে পেঁয়াজ কিনছেন আড়তদাররা। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পেঁয়াজের আবাদ মোটামুটি খুব খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু দাম নাই তো। দাম না থাকার কারণে এই অবস্থা। আর ইন্ডিয়া সাপ্লাই দেওয়ার কারণে তো আমাদের বাংলাদেশের পেঁয়াজ অচল। সময় মতো সার ওষুধ কিনতে গেলে দাম লাগে বেশি, ফসল বেচার সময় কম। বেগুনের দাম বাড়ছে আর মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম, আলুর দাম কমছে। চাষিদের এই দুরবস্থার জন্য বাড়তি যোগানের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। ফুলকপি, পাতাকপির আমদানিটা নাই, কিন্তু আলুর আমদানি ব্যাপক। ঢাকাতেও দাম কম, ওখানকার দামের হিসাব করে তো এখানে দাম কমা বাড়া হয়। পেঁয়াজের ফলনটা সম্ভবত ভালো, এই কারণে আমদানিটা বেশি, যার জন্য আপনার বাজারটা একটু কম। এদিকে শীতকালীন অন্যান্য শাকসবজির যোগান দিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বৈরী আবহাওয়ায় শীতকালীন ফলনেও এসেছে ধস। শিম, বেগুন, টমেটো, কাঁচামরিচ, লাউ ও গাজরে ভালো দাম মিললেও চড়া উৎপাদন খরচে লাভের মুখ দেখছেন না কৃষক। ভালো দাম পায় লাভ হবে না তো, আপনার যে খরচ সার, ফসফেট, ডিএপি এগুলো খরচে তো লাভ হবে না। কুয়াশা ধরেছিল না, ওই কারণে আপনার ফুল আসে, আপনার ফুল ঝরে যাচ্ছে। সারের দাম বেশি, ফসফেটের দাম বেশি। একটা মানুষ কাজে নিলে মনে করেন যে 500, তার 3 বেলা খাবার দিতে হয়, সেই হিসাবে তো মনে করেন যে আমরা কি কোনো লাভই আসে নাই। সবজি উৎপাদনে গেল 1 দশকে কৃষকের খরচ বেড়েছে প্রায় 5 গুণ। আর 60 থেকে 70% ব্যয় করতে হচ্ছে সার, কীটনাশকে। তাই উৎপাদন খরচ কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি চাষিদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। শীত মানেই পিঠাপুলির উৎসব। ভোজন রসিক বাঙালির চুলায় প্রতিদিনই বানানো হচ্ছে নানা পদের মিষ্টান্ন। দিনাজপুর থেকে সেই আয়োজনের খবর জানবো সহকর্মী মাহফুজুল হকের কাছ থেকে। মাহফুজ, জানাবেন কেমন দেখছেন শীতের পিঠাপুলির আয়োজন? শীতের তো পিঠাপুলির আয়োজন চলছে। আসলে কিছুক্ষণ সকালবেলায় শীতের প্রকোপ কম ছিল, এখন আবার কনকনে হাওয়া বইতে শুরু করেছে। এর মধ্যেই চলছে শিশুদেরকে নিয়ে শীতের পিঠা উৎসব। আমরা একটু দেখাতে চাই এই যে শীতের পিঠা উৎসবে সকাল থেকেই আয়োজন চলছে। সকাল 7টা থেকে এই আয়োজন শুরু হয়েছে। এই শীতের যে পিঠা উৎসব আপনারা দেখছেন, ভাপা পিঠা খাওয়ার জন্য ছেলেরা, বাচ্চা শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই যে তাদেরকে ভাপা পিঠা দেওয়া হচ্ছে এবং তারা এই যে ভাপা পিঠা খেয়ে তারা আমাদেরকে তাদের যে অভিব্যক্তি জানিয়েছিল সকালের বাংলাদেশের রিপোর্টেই আমরা বলেছিলাম। তো যা হোক, এই শীতের যে ভাপা পিঠা, এই ভাপা পিঠার আয়োজনটাই আসলে আলাদা। শহরে এটা মূলত গ্রামীণ একটি ঐতিহ্য। গ্রামের নানার বাড়ি, দাদার বাড়িতে যায় শিশুরা,
যায় ভাপা পিঠার উৎসবে যোগ দেয়। যাই হোক, এখানে আমরা শহরের ইয়েতে আছি, আমরা এখন ভাপা পিঠা চলছে এই দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এই গ্রামীণ ঐতিহ্যকে ইয়ে করার জন্য তারা এটার আয়োজন করেছে। এই যে ভাপা পিঠা খাচ্ছে তারা, ভাপা পিঠা খাচ্ছে। আমরা একটু একজন শিশুর কাছ থেকে জানতে চাই, আচ্ছা এই যে তোমরা ভাপা পিঠা খাচ্ছ, হ্যাঁ এই ভাপা পিঠা খাচ্ছ, এটা কিরকম তোমাদেরকে লাগছে? যাই হোক, ভাপাটে আপনারা শুনলেন তারা খুব আনন্দিত এবং তারা ইয়েতে আছে যে তারা ভাপা পিঠা খাচ্ছে। আমরা একটু এই এখানকার স্কুলের যিনি এই যে আয়োজন করেছে আজকে শিশুদের জন্য, তার কাছ থেকে আমরা একটু শুনে নিই কি ভাবে ইয়ে করছেন আয়োজন। আজকের আয়োজনটা আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো হচ্ছে। আমাদের পিঠা উৎসব আসলে বাচ্চারা যে গ্রামের যে আমাদের ঐতিহ্য, একটা গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য পিঠাপুলি উৎসব, শীতকাল আসলে বাচ্চা নানু বাড়ি যায়, দাদু বাড়িতে অনুষ্ঠান হয়, পিঠার উৎসব হয়, সেই আয়োজনটা আমরা শহরে করতে যাচ্ছি। আমাদের বাচ্চাদের জন্য আয়োজন করছে। হ্যাঁ, আপনি যেমনটি শুনলেন এই আয়োজনটাই চলছে আপনার এই দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে, এবং এখানে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা যোগ দিয়েছে। ধন্যবাদ মাহফুজ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত। প্রত্যন্ত লোকালয়ের আথাপাকা রাস্তা ভেবে ভুল হতে পারে, কিন্তু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অংশ এটি। চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার রাস্তার। দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের। খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। রাস্তাঘাট অনেক ভাঙাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। গর্তের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির চাকা ভাঙতেছে, ইটের গুঁড়ো আছে, এগুলো ফালানোর পর একটু পরে দেওয়া চলে, কিন্তু বেশি করতে ফেলা। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আমাদেরও অটো উল্টে যায়, কিছু গাড়ি উল্টে যায়, জনজীবনে অনেক ক্ষতি হয়ে যায়। যত দ্রুত সম্ভব করা করতেছে না, প্রায় অনেক মাস দেখতেছি যে রাস্তার কাজ করবো কিন্তু করতেছে না। বর্ষা মৌসুমে রাস্তার গর্তে পানি জমে, শুষ্ক মৌসুমে সড়কের দুই ধারে স্তূপ করে রাখা ধুলোবালিতে আশপাশে টেকাই দেয়। বছরের পর বছর পেরোলেও এখনো অর্ধেকের বেশি কাজ বাকি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন যে অবস্থা আছে, যাওয়ার আধা মারের মতন যাওয়া পেলে আর থেকে আপনার মদনপুর পর্যন্ত প্রচন্ড খারাপ রাস্তা, ঠিক আছে। এখান দিয়ে আমাদের চলতে অনেক সমস্যা হয়ে গেছে। রাস্তা মনে হয় 10 বছর ধরে একই অবস্থা রয়েছে, ঠিক হচ্ছে না, ঠিক করবে রাস্তা বলা যাচ্ছে না। হাইওয়ে রোড, এশিয়ান হাইওয়ে হইতেছে, বড় বড় গাড়ি আপনার কিনুই নেই, গাড়ি কিনো দায়িত্ব করছে। ভোগান্তির কথা অজানা নয় প্রকল্প পরিচালকেরও। দ্রুতই যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন তিনি। মোটামুটি উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি বিভিন্নখানে। এটা তো আসলে পুরো রাস্তাতে নতুন করে করা হবে, এখন মোটামুটি এক্সিস্টিং রোডটা যাতে যান চলাচল সহজ এবং স্বাভাবিক থাকে, তার জন্য যে মেইনটেনেন্সটা এটা করার জন্য আমরা উদ্যোগ নিই। প্রকল্পের কাজ 2025 সালের জুলাই শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে খলনায়ক টনি ব্লেয়ারকে। উপত্যকার শাসন তদারকিতে গঠিত বোর্ড অব পিস এর নির্বাহী সদস্য হয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরাক যুদ্ধে জড়িয়েছিল। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত এই রাজনীতিক নিজ দেশ সহ অনেক আরব দেশে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত। গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগ এনে 2003 সালে ইরাক আক্রমণ করে যুক্তরাজ্য যৌথ বাহিনী। মাত্র কয়েক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো গোছানো দেশটি। বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছাড়াও এই যুদ্ধের অন্যতম রূপকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিতর্কিত ও খলনায়ক তকমা পাওয়া সেই ব্লেয়ারকে এখন গাজার বোর্ড অব পিসের নির্বাহী সদস্য বানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই বিশেষ বোর্ডই এখন তদারকি করবে উপত্যকার নতুন টেকনোক্রেট সরকার।
10 বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে থাকা টনি ব্লেয়ারের ইরাক যুদ্ধের ভূমিকা ছিল নানা কারণে সমালোচিত। অভিযোগ রয়েছে, ইরাক আক্রমণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সমর্থন জুগিয়েছিলেন তিনি। তার নির্দেশে যুদ্ধে অংশ নেয় ব্রিটিশ বাহিনী, যে কারণে অনেক আরব দেশ তো বটেই, নিজ দেশের বিপুল মানুষের কাছেও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত তিনি। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর একসময় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে নিযুক্ত ছিলেন টনি। দায়িত্ব ছিল ফিলিস্তিনি প্রতিষ্ঠান নির্মাণ, অর্থনৈতিক উন্নয়ন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভিযোগ রয়েছে, দূত থাকাকালে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থামাতে তেমন কিছুই করেননি তিনি। ফলস্বরূপ পরিচয় লাভ করেন ইসরায়েলের বন্ধু হিসাবে। ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করার অন্যতম কুশীলব টনি ব্লেয়ারকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আরেক যুদ্ধবিধ্বস্ত উপত্যকার পুনর্গঠনের। প্রশ্ন উঠেছে, গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে তার ভূমিকা কতটুকু গ্রহণযোগ্য। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। অগ্নিকুণ্ডের উপর দিয়ে ঘোড়ার লাফ শত শত বছর ধরে এমনই ব্যতিক্রমী উৎসব পালন করে আসছে স্পেনের এক শহরের বাসিন্দারা। রীতি অনুযায়ী প্রতি বছর 16 জানুয়ারি বিশেষ উৎসবটি উদযাপিত হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে তার উপর দিয়ে লাফ দিয়ে এগিয়ে যায় ঘোড়া। স্থানীয়দের বিশ্বাস, এতে শীতকালীন রোগ থেকে সুরক্ষা পায় গবাদি পশু। শহরের রাস্তায় রাস্তায় আগুনের লেলিহান শিখা, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী। এরই মাঝে ঘোড়া হাঁকিয়ে ছুটে বেড়াচ্ছে একদল মানুষ। প্রথমে মধ্যযুগের কোনো যুদ্ধের দৃশ্য মনে হলেও এমনই ব্যতিক্রমধর্মী উৎসবে মেতেছে স্পেনের মানুষ। স্থানীয়দের কাছে শতাব্দী প্রাচীন এই উৎসব পরিচিত লাস লুমিনারিয়াস নামে। মাদ্রিদ থেকে কিছু দূরেই সান বার্তোলোমে দে পিনারেস শহরে বিশেষভাবে এই উৎসব পালিত হয়। সরু পাথুরে রাস্তায় কিছু দূর পরপর আগুনের কুণ্ড বা বনফায়ার তৈরি করা হয়। লাফ দিয়ে সেই কুণ্ডলী পার হওয়াই লক্ষ্য। সারা বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই কাটাই। ঘোড়াগুলোকে পরিচর্যা করে তৈরি করি। এটা স্পেনের সবচেয়ে চমকপ্রদ উৎসবগুলোর একটি। এই উৎসবের মাধ্যমে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি। তারা কিভাবে জীবনযাপন করত সেটার কিছুটা আভাস পাই। বেশ রোমাঞ্চ অনুভব হয়। মূলত ঘোড়াসহ অন্যান্য গৃহপালিত প্রাণীর সুরক্ষার প্রতীক হিসেবে এই উৎসব পালিত হয়। মধ্যযুগে সেন্ট অ্যান্থনি নামের এক খ্রিস্টান সাধু এ রীতির প্রচলন করেন। স্থানীয়দের বিশ্বাস, শীতকালীন রোগব্যাধি থেকে প্রাণীদের রক্ষা করতে আগুনের শিখায় শুদ্ধ করা প্রয়োজন, আর তখন থেকেই এ রেওয়াজ চালু হয়। তবে দীর্ঘদিন ধরেই এ রীতির সমালোচনা করে আসছেন প্রাণী অধিকার কর্মীরা। আয়োজকদের দাবি, রীতি পালনের আগে ঘোড়াগুলোর কেশর ও লেজ ঢেকে দেওয়া সহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।